নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতির সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। আদালতে জমা পড়া চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘিরে শুরু রাজনৈতিক জল্পনা। কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কোনো পরিচয় উল্লেখ নেই চার্জশিটে। ওই নাম নিয়েই শোরগোল বঙ্গ রাজনীতিতে। প্রাথমিকের টেটে নিয়োগ দুর্নীতির যে তদন্ত চালাচ্ছে সিবিআই, তার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে আদালতে। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকা একটি নাম নিয়ে দিনভর রাজনৈতিক জল্পনা চলল রাজ্য রাজনীতিতে। জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে সিবিআই এর এই চার্জশিটে, তবে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচয় উল্লেখ করা হয়নি চার্জশিটে। ফলে কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি তার পরিচয়, তা নিয়েই দিনভর শোরগোল বাংলার রাজনীতিতে। এক ঝলকে দেখে নেওয়া যাক কি কি বিস্ফোরক তথ্য রয়েছে সিবিআই এর চার্জশিটে। বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণর কাছে 15 কোটি টাকা দাবি। অভিষেক ব্যানার্জি নামে এক ব্যক্তি 15 কোটি চান, উল্লেখ চার্জশিটে। একটি অডিও ক্লিপে এই কথোপকথন ধরা পড়েছে, দাবি সিবিআই এর। জনৈক অভিষেক ব্যানার্জির সঙ্গে পার্থ চ্যাটার্জির ঝামেলার উল্লেখ। 15 কোটি দিতে পারবেন না জানিয়েছিলেন সুজয় কৃষ্ণ। টাকা না পেলে নিয়োগ আটকানোর হুমকি জনৈক অভিষেকের। প্রার্থীদের গ্রেপ্তারি, দূরের স্কুলে নিয়োগের হুমকির কথাও উল্লেখ। সুজয় কৃষ্ণকে হুমকি জনৈক অভিষেক ব্যানার্জির, দাবি সিবিআই এর। বেআইনি নিয়োগ নিয়ে কথা কাটাকাটির উল্লেখ চার্জশিটে। আরও 2000 চাকরি প্রার্থীর থেকে বিপুল টাকা তোলার ছক। সুজয় কৃষ্ণ, শান্তনু, কুন্তল মিলে 100 কোটি টাকা তোলার ছক। 20 কোটি টাকা দেওয়ার পরিকল্পনা জনৈক অভিষেক ব্যানার্জিকে। 100 কোটি টাকা তুলে ভাগ বাঁটোয়ারার পরিকল্পনা। জনৈক অভিষেক ব্যানার্জিকে 20 কোটি টাকা দেওয়ার ছক। পার্থ মানিককেও 20 কোটি করে দেওয়ার পরিকল্পনা। সুজয় কৃষ্ণ, শান্তনু এবং কুন্তলের ভাগে বাকি 40 কোটি। সিবিআই এর এই চার্জশিট বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে এই ব্যক্তি বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণর কাছে 15 কোটি টাকা দাবি করেছিলেন। কিন্তু সুজয় কৃষ্ণ ইতিমধ্যেই যে পরিমাণ টাকা এজেন্ট ও সাব এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করেন, তার পক্ষে দাবি মতো 15 কোটি টাকা দেওয়া সম্ভব হবে না বলেই জানান। অন্যদিকে জনৈক আইনজীবী সঞ্জয় বসু একটি প্রেস বিবৃতি জারি করেছেন। সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে আইনজীবীর দাবি, ইডি আমার মক্কেলের বিরুদ্ধে এখনো কোনো তথ্য প্রমাণ আদালতে দাখিল করতে পারেনি। তারপরও তৃতীয় চার্জশিটে স্রেফ অনুমানের ভিত্তিতে আমার মক্কেলের নাম রাখা হলো। এটা হেনস্থা ছাড়া আর কি? সিবিআই এর চার্জশিট ঘিরে বুধবার তোলপাড় হয় বাংলার রাজনীতি। রিয়া মাজের রিপোর্ট, কলকাতা টিভি। কলকাতা পুরসভায় ছুটির নোটিশ ঘিরে বিতর্ক। তার জেরেই শিক্ষা দফতরের চিফ ম্যানেজারকে শোকজ। শিক্ষকদের বিশ্বকর্মা পুজোর ছুটি কেটে দুদিনের ঈদের ছুটির নোটিশ। মুখ্যমন্ত্রী ও মেয়র জানতে পেরে নোটিশ পাল্টে নতুন নোটিশ জারি। মঙ্গলবার কলকাতা পুরসভার শিক্ষা দফতরের চিফ ম্যানেজার নোটিশ জারি করে। সেই নোটিশে বলা হয়, শিক্ষাকর্মীদের বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে 2 দিন ছুটি করা হলো। সেই নোটিশের পরই বিভিন্ন মহলে শোরগোল পড়ে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কানেও পৌঁছায় এ কথা। তারপরেই মাঠে নামেন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, কেউ বিজেপির দালালি করে নিজের মনের মতো করে একটি নোটিশ জারি করে বিতর্ক তৈরি করেছে। অফিসের ছুটি না থাকে না, কিন্তু সব জায়গায় ছুটি হয়, কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমাদের সব ডিপার্টমেন্টে বিশ্বকর্মা পুজো হয়। এটাই উদ্দেশ্য প্রণীত হবে, কেউ বিজেপি বা কমিউনাল ফোর্সের উস্কানিতে করেছে একটা ডিভিশনের জন্য। এটার জন্য আমরা অলরেডি ফোকাস করেছি, কমিশনার এই অর্ডার বার করে দিয়েছি। কলকাতা কর্পোরেশনের ছুটির তালিকা তৈরি হয় রাজ্য সরকারের ছুটির তালিকাকে মেনে, সেইটাকে দেখেই তৈরি হয়। তিনি তার বাইরে এরকম একটা সার্কুলার করার তার ক্ষমতা নেই। সেটা তার যেই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, তার বাইরে গিয়ে তিনি এটা করেছেন। এই সার্কুলারটা যখনই আমাদের নলেজে আসে, সাথে সাথে এই সার্কুলার ক্যান্সেল করা হয়। এবং কালকে সন্ধ্যেবেলা আমাদের নলেজে এসছে, আজকে এখন দুপুর 12টা, তার মধ্যেই মিউনিসিপ্যাল কমিশনার চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টকে শোকজ নোটিশ জারি করেছে।
এই ঘটনা মুখ্যমন্ত্রীর নজরে আসতে তিনিও উষ্মা প্রকাশ করেন। আগের নোটিশ বাতিল করে নতুন নোটিশ জারি করে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার। পুরসভার শিক্ষা দপ্তরের চিফ ম্যানেজারকে শোকজ নোটিশও পাঠানো হয় বলে জানা গেছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি। জেলায় জেলায় বিভিন্ন নির্বাচনে জিতছে তৃণমূল। শাসক দলের এই বিপুল জয়ে প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। কোথাও মনোনয়ন তোলা যায়নি, কোথাও আবার মনোনয়ন জমা দিতে পারেনি, আবার কোথাও উঠেছে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দ্য পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধে তৃণমূল বামেদের। অন্যদিকে বাঁকুড়ার দেউলভিড়া সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি। 2011 সালে রাজ্যে পালাবদলের পর থেকে সব ধরনের নির্বাচনেই বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল। মানুষের ভোটে ঘাসফুল ঝড়ে উড়ে গিয়েছে রাজ্যের সব বিরোধী দল। এবার এই জয়ের ধারা নিয়েই উঠেছে বড়সড় প্রশ্ন। বিজেপি থেকে বাম সব বিরোধী দলের অভিযোগ, গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে না নির্বাচন, ভোটের নামে আগ্রাসন প্রহসনের অভিযোগ তুলেছে বিরোধীরা। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের দ্য পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে। বামেদের অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা তাদের মনোনয়ন তুলতেই দেয়নি। বাম কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। 51টা সিটের তো সবকটা সিটেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। আমরা যারা পিপলস ব্যাংকের ভালো চাওয়ার জন্যে পিপলস ব্যাংকের ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করতে চাইছিলাম, আমাদেরকে কিছুতেই করতে দেয়া হলো না। কিসের ভয়? তৃণমূল কংগ্রেসের এত কিসের ভয়? রেয়াত করা হয়নি বৃদ্ধ ও মহিলাদের। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বাম মহিলা কর্মীরা। আমি জানি না পেছনে কত লোক ছিল, গুন্ডা, আমরা ঢুকতে দেবো না, এখান থেকে হাঁটো, মেরে তাড়াবো। আমরা কোনো মেয়ে মহিলা মানি না, আর বুড়োদেরকে বেছে বেছে লাথি মারছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে, প্রচন্ড ভাবে আক্রমণ করেছে। আমাদের মামনিকে আর ওই মেয়েটা আমাদের নমিতাকে প্রচন্ড ভাবে ঠেলেছে, আমাকেও ঠেলেছে। আর আমি সবাইকে ধরেছিলাম বলে মোটামুটি পড়িনি, লাথি মারছে। পাল্টা সিপিএম এর গুন্ডা বাহিনী তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগে সরব হয় শাসক দল। গুন্ডা বাহিনীদের যে 34 বছরের যে নেশা, সেটা মনে হয় ওদের কাটেনি। আমাদের একটি ছেলেকে ফেলে তার মাথায় মেরেছে, এলোপাথারি লাথি মেরেছে। তাকে আমরা এই মুহূর্তে এখানে রেখেছি, একটু পরে হসপিটাল নিয়ে যাব। মানে সিপিএম এর যে গুন্ডাগার্দি মনোভাব, সেটা ওরা আবার প্রমাণ করার চেষ্টা করেছিল মেদিনীপুর শহরের বুকে। অন্যদিকে বাঁকুড়ার দেউলভিড়া সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিজেপি। শাসক দলের নিরঙ্কুশ জয় নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মঙ্গলবার নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। 9টি আসনে বিরোধীরা মনোনয়ন দাখিল করতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে শাসক দল। ঘটনায় পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা যাবে না, তারা সেখানে সম্পূর্ণরূপে অগণতান্ত্রিকভাবে সমবায় নির্বাচনে জয় হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে বর্তমানে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা কোনো জায়গায় বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক মোকাবিলা করবে না, ক্ষমতার মাধ্যমে করবে। কিন্তু এই ঘটনা 2026-এ হবে না। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসনে জয়ে খুশি তৃণমূল জেলা নেতৃত্ব। বিরোধীরা মিথ্যাচার করছে বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। দুদিন ধরে নমিনেশন ফাইল চলেছে, কেউ যদি নমিনেশন ফাইল করতে না আসে আমাদের বলার কিছু নেই, কারণ কি সমস্ত কৃষক সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির এই সরকারকে। যারা কৃষকের পাশে যে সরকার আছে সেই সরকারকে কেউ না এলে আমরা তো করার কিছু নেই। আমাদেরকে তো লোক দিতে পারি না বিজেপিকে, যে লোক দিয়ে আমরা এখানে নমিনেশন করাবো। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জয়ের ধারাবাহিকতা নিয়ে শাসক দলের বিরুদ্ধে বড়সড় প্রশ্নচিহ্ন তুলেছে বিরোধী দলগুলি। বিভিন্ন নির্বাচনে তৃণমূলের জয় নিয়ে প্রশ্ন ওঠায় শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। তৃণমূলের জয় গণতান্ত্রিক না অগণতান্ত্রিক তা আগামী দিনেই পরিষ্কার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর রোড তৃণমূলের বিশেষ অধিবেশনে মূল বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশন মঞ্চে মমতাই থাকবেন মূল আকর্ষণের কেন্দ্রে।
দলীয় নেতা কর্মীদের নেত্রী কি বার্তা দেন, নজর থাকবে সেদিকেই। সভায় উপস্থিত থাকবেন সাংসদ, বিধায়ক, রাজ্য পদাধিকারী, জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্বরা। নেতাজি ইন্ডোরে ভিড় উপচে পড়ার আশঙ্কায় ব্যবস্থা রাখা হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও। বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিনও। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, আজকের যে অধিবেশন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই থাকবেন মূল আকর্ষণ। কি বার্তা তিনি দিতে পারেন, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটাও জানতে চাইব তোমার কাছে। দেখো, প্রস্তুতি একদম শেষ লগ্নে, প্রস্তুতি শেষ। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং সেক্ষেত্রে লক্ষ্য হচ্ছে 2026 নির্বাচন। আজ এই মেগা বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল সর্বস্তরের কর্মী, যারা কর্মীদের মধ্যে রয়েছে, যেমন এই কর্মীদের মধ্যে থাকছেন নেতৃত্ব, অর্থাৎ প্রায় বলা যেতে পারে যে সমস্ত ধরনের যে নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব থেকে শুরু জেলা সভাধিপতি, যাদেরকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। আর এইখানে সবাই উপস্থিত থাকবেন সাংসদ, বিধায়ক, রাজ্যের পদাধিকারী, জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, জেলা শাখা সংগঠন, যুব সভাপতি, মহিলা এবং আইএনটি যারা শাখা সংগঠন তাদের সভাপতিরা, মিউনিসিপ্যালিটি মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, মাদার, যুব এবং মহিলার এবং আইএনটিটিসি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা, এছাড়াও অঞ্চলের পঞ্চায়েত সমিতি সভাপতি এবং সহসভাপতি শাখাগুলির, এবং এরকম যে লিস্ট তৈরি করা হয়েছে ইতিমধ্যে, যে লিস্ট তালিকা তাদের এসছে, সেই জেলার যারা পদাধিকারী অর্থাৎ সর্বস্তরের কর্মী তারা এখানে উপস্থিত থাকবে। মূলত 2026কে লক্ষ্য রেখেই কিন্তু এই মেগা সমাবেশ, এবং এখান থেকেই কিন্তু এই যে মেগা যে অধিবেশন ডেকেছে, সে মূলত একদিকে যেমন হচ্ছে 2026 নির্বাচন, তার পাশাপাশি রয়েছে আগামী দিনে পথ চলার যে দিক নির্দেশ, তাও কিন্তু দলনেত্রী করবেন, এমনটাই মনে করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এর পাশাপাশি একদিকে কেন্দ্রীয় বঞ্চনা, পাশাপাশি সেই বঞ্চনাকে প্রতিরোধ করার যে প্রতিবাদ এবং প্রতিরোধ করে মানুষের কাছে পৌঁছে যাওয়া, তার যেমন বার্তা থাকবে। পাশাপাশি জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো নিয়ে মানুষের কাছে প্রচার করা, বলা, এবং একদম ব্লক স্তরে সংগঠনকে আরো শক্তিশালী করা এবং মানুষের সঙ্গে যোগাযোগ আরো নিবিড় করা, এমনটাই কিন্তু নির্দেশ দিতে পারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কেন্দ্রের যেমন একদিকে বঞ্চনা, পাশাপাশি যে কুৎসা, সরকারের বিরুদ্ধে যে কুৎসা হচ্ছে বিভিন্ন ভাবে, সেই কুৎসার বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ করা, মানুষকে বোঝানো, প্রকল্পের কথা বলা, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সংগ্রাম, সেই সংগ্রামের তুলে ধরা মানুষের কাছে, এইগুলোই কিন্তু থাকবে। এর পাশাপাশি কিন্তু লক্ষ্য হচ্ছে 2026 নির্বাচন, একদম বুস্তর থেকে জনসংযোগ, নিবিড় জনসংযোগ এবং প্রকল্প সুবিধা মানুষকে পাইয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া, এমনটাই কিন্তু নির্দেশ দিতে পারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। দিল্লিতে সিবিআই সদর দফতরে যাবে আরজি করের নির্যাতিতার পরিবার। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নির্যাতিতার পরিবার। সিবিআই তদন্তে খুশি নয় পরিবার, তাই সরাসরি সাক্ষাতের সিদ্ধান্ত। দেখা করতে চেয়ে ডিরেক্টরকে ইমেল করলেও তার উত্তর পায়নি পরিবার। নির্যাতিতার বাবা তারা দিল্লিতে যাওয়ার আগে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা মেইন যাচ্ছি দিল্লির সিবিআই হেড অফিস, সিজিও কমপ্লেক্স দিল্লি, যেটা প্রবীণ সুদ ডিরেক্টরের সঙ্গে দেখা করার জন্য মেল করেছি। মেলের অ্যান্সার অবশ্য এখনো আসেনি, তাও আমরা দেখা করবো না। না 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 না, এই ধরনের কিছু নেই। আমাদের লয়ারের সঙ্গে কথাবার্তা আছে, তো যারা সরাসরি দেখা করতে চাইছে না তাদের সঙ্গে দেখা করে লাভ থাকে। আপনারা মনে করছেন যে সুরা হবে? অবশ্যই সুরা হবে, কিছু না কিছু তো আমরা করবোই। মানে যেখানে যেটুকু সুযোগ পাবো 1%টাকে আমরা 100% নিয়ে পর্যন্ত নিয়ে চলে যাবো। মানে এখনো আশা ধরে সব সময়। আপনারা শুনলেন নির্যাতিতার বাবা, তিনি ঠিক কি বলেছেন। আজকেই তারা দিল্লিতে যাচ্ছেন এবং দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই যেমনটা তারাও জানিয়েছেন যে দিল্লির সদর দফতরে গিয়ে সেখানে সিবিআই ডিরেক্টরের সঙ্গে তাকে দেখা করবেন। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। জয়ন্ত, আজকেই আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারের দিল্লিতে যাওয়ার কথা, তারা কি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন?
দেখো, তারা কিন্তু এই সময় যেমনটা আপডেট, তারা কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন এবং কিছু তাদের 10টা থেকে কিন্তু দমদম এয়ারপোর্টে কিন্তু ফ্লাইট রয়েছে। তারপর সেই ফ্লাইট ধরে কিন্তু তারা দিল্লিতে চলে যাবেন। এবং অভিজ্ঞকে এই বিষয়ে তোমাকে কিন্তু কালকে আমি জানাচ্ছিলাম যে একাধিক প্রশ্ন কিছু রয়েছে, একাধিক সংশয় এবং তাদের মনের ভেতর দ্বন্দ্ব রয়েছে তদন্ত প্রক্রিয়ার অগ্রগতিকে নিয়ে, ফলত সেইগুলো কিন্তু নিষ্পত্তি হবে, সেই জন্য কিন্তু তারা যাচ্ছেন। এবং এর আগে সিবিআই যে ডিরেক্টর তাকে কিন্তু মেল করে তিনি জানিয়েছিলেন যে তার সঙ্গে দেখা করতে চান। মেলের উত্তর কিন্তু সিবিআই তরফ থেকে দেওয়া হয়নি, তা সত্ত্বেও কিন্তু তারা যাচ্ছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি তারা কিন্তু যেমনটা জানতে পারা যাচ্ছে যে তাদের যে আইনজীবী, সেই আইনজীবীর সঙ্গে কিছু কথা বলবেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নিজের মেয়ের বিচারের জন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন না, এই প্রশ্নের উত্তরে তারা সাফ জানিয়েছেন যে যারা দেখা করতে চায় না নিজের থেকে তাদের সাথে তারা দেখা করবেন না। তারপরেই কিন্তু দেখা যায় যে তারা বললেন যে বিচার ছিনিয়ে আনতে হবে এবং সিবিআই যে ডিরেক্টর তার সঙ্গে দেখা করে বিশেষ কিছু কথা তিনি বলবেন। এটাই এখন দেখা যাক যে তার সঙ্গে দেখা করে কি কি কথা হতে পারে নির্যাতিতা তরুণীর বাবা এবং মায়ের। ধন্যবাদ তোমায় জয়ন্ত মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সময় আর একটা বিরতির, সঙ্গে থাকুন। বিজেপিকে ফ্যাসিস্ট শক্তি বলার সময় হয়নি। সিপিএমের আসন্ন পার্টি কংগ্রেস উপলক্ষে প্রকাশিত খসড়া রাজনৈতিক প্রস্তাবে এমনই দাবি করা হয়েছে। বিজেপি সম্পর্কে সিপিএমের এই মূল্যায়ন ঘিরেই বিতর্ক শুরু হয়েছে বিরোধী শিবিরে। কড়া ভাষায় তাদের আক্রমণ শানিয়েছে কংগ্রেস। সিপিআই সহ বাকি বাম শরিকদের মধ্যেও খসড়া প্রস্তাবের ওই বক্তব্যে তীব্র আপত্তি দেখা দিয়েছে। বাংলায় বিধানসভায় সিপিএম শূন্য, রাজ্য থেকে লোকসভায় সিপিএম প্রতিনিধিত্বহীন। একমাত্র কেরলে ক্ষমতায় রয়ে গিয়েছে, তাও আগামী বছর বিধানসভা ভোটে তার ক্ষমতায় ফেরা নিয়ে এখনই সংশয় দেখা দিয়েছে। এই পটভূমিতে দেশের শাসক বিরোধী ইন্ডিয়া মঞ্চের অন্যতম শরিক সিপিএম তাদের পার্টি কংগ্রেসের খসড়া প্রস্তাবে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের মূল্যায়ন করতে গিয়ে তাকে ফ্যাসিস্ট বলে দেগে দিতে অস্বীকার করেছে। মোদী সরকারকে এখনো ফ্যাসিস্ট বা নিও ফ্যাসিস্ট বলার সময় আসেনি বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। সিপিএমের ওই খসড়া প্রস্তাবে বলা হয়, বিজেপি ও কেন্দ্রের সরকারের কাজকর্মে নব্য ফ্যাসিবাদী বৈশিষ্ট্য দেখা গেলেও এখনই মোদীর নেতৃত্বে দেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে নব্য ফ্যাসিবাদের রূপ নিয়েছে বলার সময় আসেনি। একই সঙ্গে বিজেপি আরএসএস এর সরকারের কর্মকাণ্ড নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার বিষয়েও জোর দেওয়া হয়েছে রাজনৈতিক প্রস্তাবের খসড়াতে। বিজেপি আরএসএস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে হিন্দুত্ববাদী কর্পোরেট কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হতে পারে, এমনই দাবি করা হয়েছে সিপিএম এর তরফে। এই প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, কেননা দলের চলতি সম্মেলন পর্বে পার্টি সদস্যদের মতামত দেওয়ার পর তা কংগ্রেসের মঞ্চে বিতর্কের প্রেক্ষিতে গৃহীত হবে, তাই এতে সংশোধনও হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ইতিমধ্যেই কংগ্রেস, বিশেষত কেরলের পটভূমিকায় বিজেপির প্রতি সিপিএম নমনীয় অবস্থান নিচ্ছে বলে কড়া সমালোচনা করা হয়েছে। একইভাবে সিপিআই নকশালপন্থী লিবারেশনও বিজেপিকে ফ্যাসিস্ট না বলার প্রশ্নে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এখন দেখার সিপিএম উদ্ভূত বিতর্ক কিভাবে সামাল দেয়। দলের মধ্যেও এই নিয়ে সংশোধনী জমা পড়ে কিনা সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। পানাগড়ে তরুণের মৃত্যুর ঘটনায় বাবলু যাদবের বাড়িতে পুলিশ। দুর্ঘটনায় মৃত যুবতীর এক সহকর্মী সহ অন্য একজনকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে গেল কাঁকসা থানার পুলিশ। খুঁটিয়ে দেখা হলো তরুণীর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। পানাগড়ে ইফতিজারের গাড়ির ধাক্কায় গাড়ি উল্টে মৃত্যু হয়েছে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। খুব ছোট থেকে নাচ শিখে ভালো নৃত্যশিল্পী হয়ে উঠেছিলেন সুতন্দ্রা। গয়ায় নাচের অনুষ্ঠানে যাওয়ার পথে কাঁকসায় অকাল মৃত্যু তরুণী। বুধবার কাঁকসা থানায় তদন্তের স্বার্থে এলেন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক গুপ্তা। নিহত নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি খুঁটিয়ে দেখেন তারা। সুতন্দ্রার বাবা ছিলেন একজন রেলের ঠিকাদার। 9 মাস আগেই ক্যান্সারে মৃত্যু হয়েছে তার। বাবার মৃত্যুর পরে সংসারের হাল ধরেছিলেন সুতন্দ্রাই। বাবলু যাদবের বাড়িতে কাঁকসা থানার পুলিশ রয়েছেন, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের গোয়েন্দা শাখাও। ধাওয়া করার সেই সাদা গাড়ির চালক ছিলেন বাবলু যাদব, তিনি ওই গাড়ির মালিকও বলে জানা গিয়েছে। আমরা রয়েছি কাওয়ারি যে বাজার বা মার্কেট পানাগড়ের, সেই মার্কেটে রয়েছি এবং এখানেই মূলত এই ঘটনার যাকে মূল অভিযুক্ত হিসেবে ধরা হচ্ছে বাবলু যাদব, তার বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা কিন্তু চলে এসেছেন। আমরা দেখলাম যে বিশেষ করে এই যে যাদব ট্রেডার্স পানাগড় বাজার, পশ্চিম বর্ধমান,
এই বাড়িটা মনে হচ্ছে বাবলু যাদবের বাড়ি। আমরা যখন এখানে এসে মিনিট 10-15 আগে যখন এসে পৌঁছালাম, তখন আমরা দেখলাম যে বিশেষ করে কারো কোনো কিছু সারা শব্দ পাওয়া গেল না। দোতলা বাড়ি, বিশাল বড় উঁচু উঁচু দুটি আমরা গেট দেখতে পাচ্ছি। চারিদিকে বাবলু যাদবের যে বাড়ি, সেই বাড়ির কিন্তু সিসিটিভিতে কিন্তু বলা রয়েছে, অর্থাৎ এই বাড়ির ভেতর কে ঢুকছে কে বার হচ্ছে টোটালটাই কিন্তু এই সিসিটিভি ক্যামেরায় কিন্তু নজরবন্দি হচ্ছে। পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু যুবতীর এক সহকর্মী সহ অন্য একজনকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যায় কাকসা থানার পুলিশ। দুর্গাপুরের বুদবুদের একটি পেট্রোল পাম্পে তেল ভরার পর তরুণীর গাড়িটিকে ধাওয়া করে একটি সাদা গাড়ি, যে গাড়িতে কয়েকজন মদ্যপ ছিলেন। যখন হয়েছিল আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম, ঘুমানোর পর অনেক বড় সাউন্ড হলো, দেখলাম গাড়িটা একটা পাল্টি মেরে গেছে, একটা রোডের উপরে ক্রসিং যেখানে টার্নিং মারছে ওখানে দাঁড়িয়েছিল, ক্রেটাটা পিছনে ছিল, আর যে ওই গাড়িটা যে লোকটা মারা গেল মেয়েটা, সেটা আগে পাল্টি মেরে গেছিল। সুতন্দ্রাকে নিয়ে কটূক্তি করতে থাকে তারা। এরপরই ধাওয়া করলে দুর্ঘটনায় পড়ে সুতন্দ্রার গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় সুতন্দ্রার। কলকাতা টিভি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।